জানি সবাই। এটা ছাড়াও আমরা যে খাবার খাচ্ছি স্টার্চ এর ভেতর যে প্রোটিন, এনজাইমস, এখানে অনেক পলিমারিক মলিকিউলস আছে। তারপর হচ্ছে সেলুলোজ দিয়ে যে টেবিল বানানো হচ্ছে, এখানে পলিমার্স। সো পলিমার্স আসলে সব জায়গায় আছে এবং এটা আমরা খুব কমনলি দেখতে পাই সব জায়গায়। এই জন্য এই চ্যাপ্টারটা আমাদের লাইফের সাথে খুব রিলেটেড একটা চ্যাপ্টার। ডেইলি লাইফের সাথে আমরা পলিমার্স শুরু করি। তো পলিমার্স, এটা প্রথম ডেফিনিশন দেওয়া আছে একটা, যে পলিমার্স আর লার্জ মলিকিউলস মেড আপ অফ স্মল রিপিটিং ইউনিটস। রিপিটিং ইউনিটস মানে হচ্ছে মনোমারের কথা বলা হচ্ছে। অর্থাৎ আমরা একটু আগে বললাম যে ইথিনের অনেকগুলা মলিকিউল মিলে পলিইথিন হয়। সো ওই যে ইথিনটা, সেটা হচ্ছে রিপিটিং ইউনিট। ইথিনের অনেকগুলা মলিকিউল মিলে, অর্থাৎ ইথিনটা অনেকবার রিপিট হয়ে পলিথিন ফর্ম করে। সো ইথিনকে আমরা বলছি রিপিটিং ইউনিটস, এটাই মনোমার আসলে। দ্য নেম ইজ ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ডস পলি অ্যান্ড মার। পলির মানে হচ্ছে মেনি, আর মারের অর্থ হচ্ছে পার্ট। সো মেনি পার্টস মানে অনেকগুলা ইউনিটস, অনেকগুলো রিপিটিং ইউনিটস। আর দ্য প্রসেস বাই উইচ পলিমার্স আর সিনথেসাইজড, যে প্রসেসের মাধ্যমে পলিমার সিনথেসাইজ করা হয়, এটাকে বলা হয় পলিমারাইজেশন। আচ্ছা, সো ওই যে ইথিনেরটাই আমরা দেখাইছি যাতে তোমার একটু দেখতে ভালো লাগে, পরিচিত। এই যে যেমন একটা ইথিন মলিকিউল এখানে আছে, সেই ইথিন মলিকিউলের দেখো ডাবল বন্ডটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে দুই পাশে দুইটা কার্বনের দুইটা হাত খালি হয়েছে। একইভাবে পাশের আরেকটা ইথিন মলিকিউলে আরেকটা ডাবল বন্ড ভেঙে গিয়ে দুই পাশে দুইটা হাত খালি হয়েছে। পরে এটার সাথে এটা জয়েন্ট হয়ে গেছে, তার পাশে আরেকটা ইথিন মলিকিউলস এর হাত ভাঙবে, একইভাবে এই হাতের সাথে এটা জয়েন্ট হয়ে আরো লার্জার একটা চেইন ফর্ম করবে। এই প্রসেসটা চলতে থাকবে। সো এটা এটা একটা সময় শেষ হয় প্রসেসটা, ওইটাকে টার্মিনেশন প্রসেস বলে, আমরা পরবর্তীতে দেখব কখন শেষ হয়। তাহলে এটা হচ্ছে একদম সিম্পলি আমরা মানে মনোমার থেকে কিভাবে পলিমার ফর্ম করে একটা জাস্ট আমরা রাফলি একটু বোঝানোর চেষ্টা করলাম কমন সেন্স থেকে একটা ডায়াগ্রামিকে। তো আমরা ক্লাসিফিকেশন অফ পলিমার্সে চলে যাব। পলিমার্সকে অনেকগুলা বেসিসের উপর ভাগ করা হয়। অনেকগুলা বেসিস মানে তুমি যখনই কোনো কিছুর ভাগ করার বেস চেঞ্জ করবা, তখন ক্লাসিফিকেশনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন বাংলাদেশকে যদি তুমি হচ্ছে আবহাওয়ার বেসিসে ভাগ করো, তাহলে এখানের আবহাওয়া কেমন, এটা সেটা এক ধরনের হবে, যে আমাদের আবহাওয়া হচ্ছে গরম বেশি না ঠান্ডা বেশি, এরকম এক ধরনের হবে। ধরো পৃথিবীর দেশগুলাকে তুমি দুই ভাগে ভাগ করলা, গ্রীষ্ম প্রধান, শীত প্রধান। আবার পৃথিবীর দেশগুলাকে তুমি ভাগ করতে পারো ইকোনমিক স্টেবিলিটির উপর, আবার পৃথিবীর দেশগুলাকে তুমি ভাগ করতে পারো সামরিক শক্তির উপর। সো আমরা যখনই ভাগের বেসিস চেঞ্জ করতেছি, আমাদের ক্লাসিফিকেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিসের ভিত্তিতে ভাগ করতেছে এটার উপর ডিপেন্ড করবে যে আমাদের ক্লাসিফিকেশন কি কি হবে। তার মানে পলিমারের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। আমরা কি কি স্ট্রাকচারের বেসিসে ভাগ করব, মেকানিজমের বেসিসে করব পলিমারাইজেশন মেকানিজম, অ্যারেঞ্জমেন্টের বেসিসে, থার্মাল বিহেভিয়ার বেসিসে, বিভিন্ন ভাবে আমরা পলিমারকে ভাগ করব। সো ফার্স্টটা হচ্ছে আমাদের অরিজিনের বেসিসে। অরিজিন কি জিনিস? অরিজিন মানে হচ্ছে উৎস, কোথা থেকে আসছে পলিমারটা। তো পলিমার আমি একটু আগে বলছি যে আমরা আসলে আমাদের অ্যানিমাল বডিসে পাওয়া যায়, আবার বলছি স্টার্চ, সেলুলোজ এগুলো আমাদের উদ্ভিদে পাওয়া যায়, এটা আমরা অলরেডি বলছি। কাজেই ন্যাচারালি অকারিং অনেকগুলো পলিমার আছে। সো এইটার বেসিসে আমরা পলিমার্সকে দুই ভাগে ভাগ করতেছি অরিজিনের বেসিসে। একটা হচ্ছে ন্যাচারাল পলিমার্স আর একটা হচ্ছে সিনথেটিক পলিমার্স। সো ন্যাচারাল পলিমার্স কোনগুলো? যেগুলো নেচার থেকে আসে। নেচার মানে দুইটা কথা, একটা হচ্ছে প্ল্যান্টস আর হচ্ছে অ্যানিমালস, এই দুই ভাবে ভাগ করতে পারি। আর সিনথেটিক পলিমার্স হচ্ছে কারা? সিনথেটিক পলিমার্স হচ্ছে আমি যাকে ল্যাবরেটরিতে বা ইন্ডাস্ট্রিতে সিনথেসাইজ করব, দ্যাট ইজ সিনথেটিক পলিমার্স। সো ন্যাচারাল পলিমার্স হচ্ছে যেগুলো অ্যানিমাল বডিজ বা প্ল্যান্ট বডিজ থেকে পাচ্ছি, আর সিনথেটিক পলিমার্স হচ্ছে যে পলিমার্সটা আমরা আর্টিফিশিয়ালি কোনো একটা ল্যাবরেটরিতে বা কোনো একটা ইন্ডাস্ট্রিতে সিনথেসাইজ করে থাকি। আচ্ছা, সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখতে পারো। আমরা মনোমারিক যে ইউনিট গুলো আছে, দ্যাট ইজ মনোমার গুলো, ওগুলো কিভাবে অ্যারেঞ্জড আছে সেটার বেসিসেও ক্লাসিফাই করতে পারি। এই স্লাইডটা পড়ার খুব একটা দরকার হবে না যদি আমরা পরের স্লাইডের ফিগারটা একটু বোঝার চেষ্টা করি। তুমি দেখো, যদি আমাদের পুরা পলিমারে কেবলমাত্র একটা টাইপের মনোমার থাকে, একটা টাইপের মনোমার মানে কি? ধরো ইথিন দেখাইছি এর আগে, পুরা পলিমারের চেইন জুড়েই আছে ইথিন, অন্য কোনো মলিকিউল নাই। এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা তাকে বলি হোমোপলিমার।
হোমোপলিমারে দেখো সবগুলা এ এ এ এটাও এ, এটার পাশেরটাও এ এ, সবগুলা এ, অর্থাৎ একই টাইপের মনোমার নিয়ে এই পলিমারটা গঠিত, এটাকে হোমোপলিমার বলি। আর কোপলিমারে দেখো মনোমার ডিফারেন্ট, একটা টাইপ আছে এ, আরেকটা টাইপ হতে পারে বি, এর সাথে বি, আবার এর সাথে বি, আবার এর সাথে বি, কাজেই এই পলিমারে দুই টাইপের মনোমার আছে। এরকম যখন দুই টাইপের মনোমার থাকবে এটাকে কোপলিমার বলে। আর যখন এক টাইপের মনোমার থাকবে যেমন পলিথিন, সেটা হচ্ছে আমাদের হোমোপলিমার। এখন এই যে কোপলিমারটাতে যে ডিফারেন্ট মনোমারিক ইউনিটস থাকবে সেটাকে আমরা র্যান্ডম কোপলিমার, অল্টারনেটিং কোপলিমার, ব্লক কোপলিমার, গ্রাফট কোপলিমার ইত্যাদি ভাগে ভাগ করছি। র্যান্ডম হচ্ছে দেখো কোনো অর্ডার মানে না, দেখো এর পরে একটা বি, আবার তিনটা এ চলে আসছে, আবার দুইটা বি, মানে কোনো এখানে কোনো রেগুলারিটি নাই, একটা এ একটা বি, একটা এ একটা বি এমন না, একটা এ একটা বি, তারপর আবার তিনটা এ হয়ে গেছে, তারপর হয়ে গেছে দুইটা বি, কাজে এখানে রেগুলারিটি নাই, এরকম এটা একদম র্যান্ডম একটা অ্যারেঞ্জমেন্ট, এই জন্য এটার নাম হচ্ছে র্যান্ডম কোপলিমার। আর অল্টারনেটিং কোপলিমার হচ্ছে, অল্টারনেট মানে হচ্ছে পরিবর্তে, তাই না? তাহলে একটা এ হবে একটা বি হবে, আবার এ আবার বি, আবার এটা অল্টারনেট করে করে আসছে, বিকল্প। সো এটা হচ্ছে অল্টারনেটিং কোপলিমার। ব্লক কোপলিমার দেখো একটা এ এর ব্লক, আর একটা ব্লক বি এর, আবার একটা এ এর ব্লক, আবার একটা বি এর ব্লক, এভাবে যদি হচ্ছে আমাদের মনোমার গুলো অ্যারেঞ্জড থাকে সেটাকে আমরা বলি ব্লক কোপলিমার। গ্রাফট কোপলিমার হচ্ছে একটা মনোমার নিয়ে একটা চেইন হয়, সেটার সাথে ব্রাঞ্চ হিসাবে অন্য মনোমারের চেইন থাকে, এটা হচ্ছে আমাদের গ্রাফট কোপলিমার। সো এটা জাস্ট ডিফারেন্ট টাইপস অফ কোপলিমারস আমরা এখানে দেখাইছি। আর এগুলার ডেফিনিশন গুলো এখানে লেখা আছে, যে যদি একটা মনোমার থাকে হোমোপলিমার, দুইটা থাকলে কোপলিমার, যদি র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে র্যান্ডম কোপলিমার, যদি অল্টারনেটিং ফ্যাশনে থাকে তাহলে অল্টারনেটিং কোপলিমার, যদি ব্লক অনুযায়ী থাকে ব্লক কোপলিমার। সো এটা একদম কমন সেন্সের একটা বিষয় আর কি। তারপরে আমরা এরপরে নেক্সট যে ক্লাসিফিকেশনটা সেটা করব হচ্ছে এটার স্ট্রাকচারের বেসিসে। স্ট্রাকচারের বেসিসে হচ্ছে তিন ধরনের আমাদের পলিমার আছে, খুবই সহজ, তুমি এই স্লাইডটা দেখলে বুঝতে পারবা। এই যে দেখো এটা একটা লাইনের মতো, এইগুলাকে এজন্য বলতেছে লিনিয়ার কোপলিমার, এটা একটা লাইন, লিনিয়ার কোপলিমার। আবার আরেক ধরনের কোপলিমার আছে যে লাইন থেকে কিছু শাখা প্রশাখা বের হয়েছে, দেখো তখন এটাকে আমরা বলতেছি ব্রাঞ্চ আছে, সো এটা ব্রাঞ্চড কোপলিমার। আবার এই দুইটা লিনিয়ার কোপলিমারের মধ্যে যদি কোনো কারণে কেমিক্যাল বন্ডিং হয়ে যায়, অর্থাৎ এটা একটা পলিমার চেইন, এটা একটা পলিমার চেইন, এই দুইটা পলিমার চেইনের মধ্যে যদি বন্ডিং হয়ে যায়, যেমনটা এই যে এই ফিগারটাতে হয়েছে, এই ফিগারটাতে যেমন হয়েছে, এখানে দেখো যে একটা চেইনের সাথে এই নিচের চেইনটার মধ্যে একটা কেমিক্যাল বন্ডিং হয়ে গেছে, এটাকে তখন আমরা বলি ক্রস লিঙ্কড পলিমার্স। আর ক্রস লিঙ্কড পলিমার গুলা যখন এরকম নেটওয়ার্ক ফর্ম করে, একটা নেটওয়ার্ক ফর্ম করা মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যুক্ত, এরকম নেটওয়ার্ক যদি ফর্ম করে তাহলে এটাকে নেটওয়ার্ক কোপলিমার্স বলে। নেটওয়ার্ক কোপলিমার্স আসলে কোনো আলাদা ক্লাসিফিকেশন না, এটা একটা বিশেষ ধরনের ক্রস লিঙ্কড পলিমার। সো আমাদের ক্রস লিঙ্ক পলিমার আসলে এই পর্যন্তই, যে লিনিয়ার পলিমার এটা, ব্রাঞ্চ থাকলে ব্রাঞ্চ কোপলিমার, ব্রাঞ্চ পলিমার, আর হচ্ছে চেইন দুইটার মধ্যে যদি কেমিক্যাল বন্ড কাজ করে সেটাকে আমরা ক্রস লিঙ্কড পলিমার্স বলে ডাকবো। বোঝা গেল কথাটা? জি স্যার। আচ্ছা, তারপর ক্রস লিঙ্কড পলিমার্স এর এই কথাটা এখানে লিখলাম যে ক্রস লিঙ্কড পলিমার্স আর ম্যাক্রোমলিকিউলস মানে অনেক বড় সাইজের মলিকিউলস দ্যাট হ্যাভ কেমিক্যাল বন্ডস, যেখানে কেমিক্যাল বন্ড আছে বিটুইন পলিমার চেইনস। আমরা আগে দেখাইছি যে এটা একটা পলিমার চেইন, এটা একটা পলিমার চেইন, এর মধ্যে কেমিক্যাল বন্ডস আছে। সো এটা হচ্ছে এটাই বলছি যে ক্রস লিঙ্কড পলিমার্স আর ম্যাক্রোমলিকিউলস দ্যাট হ্যাভ chemical bonds between polymer chains. A cross link is a bond between two polymer chains. Cross link কি জিনিস? তাহলে এটা একটা বন্ড, দুইটা পলিমার চেইনের মধ্যে যে বন্ড এটাকে ক্রস লিঙ্ক বলতেছি আমরা। These cross links can be either ionic bonds, which a bond হবে স্যার শব্দ শোনা যাচ্ছে না। স্যার মাইক অফ। স্যার সাউন্ড অফ হয়ে গেল। মাইক অফ হয়ে গেছে। স্যার মনে হয় কথা বলতেছে কারোর সাথে।
বুঝি নাই কি বলছো সেটা। স্যার ওই আপনার মাইক অফ হয়ে গেছে, ভাবছি আপনি কারোর সাথে কথা বলতেছেন। না তো, আমি তো কারোর সাথে কথা বলতেছিলাম না, কেন ফেস তো আমি জানি না। ও আচ্ছা, কতটুকু শোনা যায় নাই? বেশিক্ষণ স্যার হুট করে স্যার এই যে 30 সেকেন্ডের মতো শোনা যায় না লাস্ট। এই ক্রস লিঙ্ক থেকে শোনা যায় না নাকি? জি স্যার, ক্রস লিঙ্ক থেকে শোনা যায় না। আচ্ছা ঠিক আছে, সরি, আমি বুঝতে পারতেছি না কেন শোনা যায় না, এটা নেট ডাউন করছে আর কি। যাই হোক, আবার বলি, ক্রস লিঙ্কড পলিমার্স হচ্ছে এমন পলিমার্স যেখানে দুইটা চেইনের মধ্যে কেমিক্যাল বন্ড আছে। দুইটা চেইনের মধ্যে কেমিক্যাল বন্ড আছে, এটা আমরা আগের স্লাইডে দেখছি যে এই যে এখানে একটা চেইন, এই যে এখানে একটা চেইন, আর এখানে একটা চেইন, দুইটা চেইনের মধ্যে হচ্ছে আমাদের কেমিক্যাল বন্ড আছে। এই যে কেমিক্যাল বন্ড হচ্ছে এটা হচ্ছে ক্রস লিঙ্ক পলিমার্স। তো এই ক্রস লিঙ্ক পলিমার্স এই বন্ডটা হচ্ছে আয়নিক বন্ড হতে পারে, কোভ্যালেন্ট বন্ড হতে পারে, এবং এই বন্ডটা পলিমারাইজেশনের সময়ও ফর্ম হতে পারে, পলিমারাইজেশনের পরেও ফর্ম হতে পারে চেইনের মধ্যে। এখন দেখো, ক্রস লিঙ্কস বিটুইন পলিমার চেইনস আর স্ট্রঙ্গার দেন নরমাল ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনস। ক্রস লিঙ্কিং এর কারণে যে বন্ডটা হচ্ছে সেটা নরমাল যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন তাদের থেকে স্ট্রঙ্গার। কাজেই ক্রস লিঙ্কিং যদি হয়ে যায় দুইটা চেইনের মধ্যে, ওই চেইনটা অনেক মানে ওই পলিমারটা অনেক স্ট্রং ম্যাটেরিয়াল হয়ে যায়। এই দেখো যে ক্রস লিঙ্কিং ফর্মস আ স্টেবল এন্ড স্ট্রঙ্গার পলিমার ম্যাটেরিয়াল। তারপর লেখা যে ক্রস লিঙ্কড পলিমার্স ক্যান বি ফাউন্ড ইন বোথ সিনথেটিক পলিমার্স এন্ড ন্যাচারালি অকারিং পলিমার্স। এটা নিয়ে কথা বলার কিছু নাই। এরপরে যে প্যারাটা, এটা ভালো করে দেখো একটু। The most common example of cross-linked polymers is vulcanized rubber. Vulcanized rubber, এটার অর্থ দেখো, আমরা যে গাছ থেকে যে রাবার পাই, এই রাবারটা প্রসেস করার আগ পর্যন্ত আমরা ইউজ করি না, কিন্তু এখন এই যে প্রসেস করা হয়, এই প্রসেসিং এর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভালকানাইজেশন। ভালকানাইজেশন কি? আমরা রাবারের সাথে সালফার মিক্স করে হিট করি, রাবারের সাথে সালফার মিক্স করে হিট করি। তো রাবারের সাথে সালফার মিক্স করে যখন হিট করি, তখন এই সালফারের মাধ্যমে ক্রস লিঙ্কিং হয় দুইটা চেইনের মধ্যে। সালফারের মাধ্যমে দুইটা চেইনের মধ্যে ক্রস লিঙ্কিং হয়ে যায়। কাজেই ক্রস লিঙ্কিং যদি হয়ে যায়, সেখানে খুব স্ট্রং একটা পলিমার ফর্ম করে, তখন আমরা একটা স্টিফ, রিজিড এবং ডিউরেবল রাবার ম্যাটেরিয়াল পাচ্ছি। এটা ইম্পর্টেন্ট, ভালকানাইজেশন অফ রাবার। একটু দেখো, আমরা এখানে একটা গ্রিন চেইন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? একটা গ্রিন চেইন আছে এখানে, দেখো। আর এখানে একটা ব্লু চেইন আছে। এই দুইটা হচ্ছে চেইন। এই দুইটা চেইন হচ্ছে রাবারের দুইটা পলিমারিক চেইন। আমরা যখন সালফার অ্যাড করে দিলাম, অর্থাৎ ভালকানাইজেশন মানে কি? সালফার সহ আমি হিট করছি। যখন আমি সালফার অ্যাড করে দিলাম, তখন দেখো এই চেইনের সাথে এই চেইনের মধ্যে এই সালফারের মাধ্যমে একটা ক্রস লিঙ্কিং তৈরি হয়ে গেল। কাজে এখানে খুব স্ট্রং একটা পলিমার ফর্ম করলো, রাবারটা আমরা ইউজ করতে পারি। এই কথাটা কি বলতে পারবো পরীক্ষায় আসলে? স্যার একটু আবার বলেন তো স্যার, এটা একটু আবার। হ্যাঁ, ভালকানাইজেশন হচ্ছে দুইটা চেইনকে যখন আমি সালফার দিয়ে যুক্ত করতেছি। আচ্ছা, আবার একটু বলি শুরু থেকে। ভালকানাইজেশন হচ্ছে যখন আমি রাবারকে সালফার মিক্স করে হিট করতেছি। আমি যে যে রাবারটা পাচ্ছি গাছ থেকে, সেটার সাথে আমি সালফার মিক্স করে হিট করতেছি। তাহলে হিট করার পারপাসটা কি? হিট করার পারপাসটা হচ্ছে সালফারটা যেন দুইটা চেইনের মধ্যে ক্রস লিঙ্কিং করতে পারে। দেখো, সবুজটা একটা চেইন, নীলটা একটা চেইন, এই দুইটা চেইনের মধ্যে ক্রস লিঙ্ক করে দিল আমাদের সালফার। তো ক্রস লিঙ্ক হওয়া মানে হচ্ছে স্ট্রং কেমিক্যাল বন্ডস হওয়া। তাহলে পুরা পলিমারটা অনেক শক্ত হয়ে যায় এবং ডিউরেবল হয়ে যায়, যাতে আমরা ইউজ করতে পারি। বোঝা গেল? জি স্যার। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার, কোশ্চেন বলেন। এই সালফার ছাড়া যদি স্যার এই দুইটা চেইন অ্যাডজাস্ট হয়ে যায়, তখন কি স্যার স্ট্রং পলিমার গঠিত হবে? তখন তার মনে হয় হ্যাঁ, যদি হয় তাহলে হবে, কিন্তু তুমি সালফারের তো জানোই তো S8 হিসাবে থাকে, আর সালফারের হাত অনেক বেশি থাকে, ঠিক আছে? তো অর্থাৎ কার্বনের যেমন 4টা হাত, সালফারের এরকম 6টা হাত হতে পারে, 8টা হাত হতে পারে। সালফারের যেহেতু এরকম হাত বেশি থাকে, ওর পক্ষে হচ্ছে তোমার এরকম কেমিক্যাল বন্ড ফর্ম করে দেওয়াটা খুব সহজ, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমরা সালফার ইউজ করি। ভালো প্রশ্ন। লিনিয়ার পলিমার আর ক্রস লিঙ্ক পলিমারের পার্থক্য হচ্ছে মেইনলি একটাতে কেমিক্যাল বন্ড থাকে না লিনিয়ারে, ক্রস লিঙ্কে থাকে।
এইটা পারলেই হবে, এটা বুঝলেই হবে, এখান থেকে এগুলো আর পড়তে হবে না। লিনিয়ারে হচ্ছে কোনো কেমিক্যাল বন্ড থাকে না দুইটা চেইনের মধ্যে, আর ক্রস লিঙ্ক পলিমারে হচ্ছে দুইটা চেইনের মধ্যে কেমিক্যাল বন্ডস থাকে, এজন্য তোমার ক্রস লিঙ্ক পলিমার গুলো অনেক স্ট্রং হয়। ব্যাস এইটুকু নলেজ থাকলেই হবে। তারপর আমরা চলে যাব যে ক্লাসিফিকেশন বেসড অন প্যাকিং অফ পলিমার্স। একটু ভালো করে খেয়াল করো জিনিসটা, একটু ভালো করে খেয়াল করো। প্যাকিং অফ পলিমার্স, প্যাকিং অফ পলিমার্স মানে কি? প্যাকিং অফ পলিমার্স মানে হচ্ছে পলিমার চেইন গুলা যখন প্যাকিং হয়, প্যাকিং হয় মানে অ্যারেঞ্জড হয়, তখন দুই ভাবে অ্যারেঞ্জড হতে পারে। একটা হচ্ছে আমরা বলতেছি চেইন গুলা র্যান্ডমলি কয়েলড হতে পারে। র্যান্ডমলি কয়েলড, র্যান্ডমলি কয়েলড, কয়েলিং করা মানে বুঝো তোমরা আসলে পেঁচানো কোনো কিছুকে, পেঁচানো। র্যান্ডমলি কয়েলড মানে হচ্ছে পেঁচানো, ঠিক আছে? এমন ভাবে পেঁচানো যে কোনো ডিসিপ্লিন নাই। যেমন ধরো তুমি একটা বই নিলা, বইটা নিয়ে বইয়ের চারপাশে ধরো দড়ি দিয়ে পেঁচানো শুরু করলা। তুমি একটা প্যাচ দাও উপর থেকে নিচে, আরেকটা প্যাচ দাও হচ্ছে উইথ বরাবর, আরেকটা প্যাচ দাও কর্ণ বরাবর একটা বইয়ের, তাহলে এটার মধ্যে কোনো ডিসিপ্লিন নাই। এটাকে আমরা বলতেছি র্যান্ডমলি কয়েলড। ইন দ্য ফার্স্ট কেস দ্য মলিকিউল ভিট্রিফাই, অর্থাৎ গ্লাসের মতো একটা জিনিসে পরিণত হওয়াকে ভিট্রিফিকেশন বলে। ইন দ্য ফার্স্ট কেস মলিকিউলস ভিট্রিফাই। যখন আমরা, এটা আবার বলতেছি খেয়াল করো, যখন আমরা মেল্ট পলিমার থেকে অর্থাৎ লিকুইড পলিমার থেকে পলিমারকে কুল করব বা ঠান্ডা করব, তখন এটা দুই ভাবে কয়েলিং হতে পারে। দুই ভাবে কয়েলিং। একটা কয়েলিং হচ্ছে র্যান্ডমলি কয়েল, র্যান্ডমলি কয়েলড হবে, অর্থাৎ কে কার সাথে কোন চেইনটা পেঁচায় যাচ্ছে তার কোনো ডিসিপ্লিন নাই, সেটা হচ্ছে র্যান্ডমলি কয়েলড। সেরকম হলে আমরা তাকে বলি অ্যামারফাস। আর যদি চেইন গুলা যখন ফোল্ডেড হবে অর্থাৎ পেঁচায় যাবে এবং প্যাকড হবে, তখন যদি একটা রেগুলার ম্যানার মানে, তাকে আমরা বলবো হচ্ছে ক্রিস্টালাইন পলিমার্স। তুমি রেগুলার কয়েলিং বোঝার জন্য মশার কয়েল আছে না, মশার কয়েল, সেই মশার কয়েলে তুমি দেখবা যে তুমি যদি প্রত্যেকটাকে একটা করে লেয়ার চিন্তা করো, বাইরের লেয়ারের সাথে তার পাশের লেয়ারের মধ্যে একটা কিন্তু ইকুয়াল ডিসটেন্স থাকে, এর পরের লেয়ারের সাথে তার পরের লেয়ারের একটা ইকুয়াল ডিসটেন্স থাকে। আমার কথাটা বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যেমন একটা লেয়ার তার পরের লেয়ারটার প্যারালাল। সো এরকম যদি কয়েলিং হয়, এটাকে আমরা বলতেছি হচ্ছে রেগুলার ম্যানার। রেগুলার ম্যানার যদি কোনো পলিমারে থাকে সেক্ষেত্রে আমরা তাকে বলবো ক্রিস্টালাইন। আর যদি প্যাকিং এর সময় কয়েলিং এর ম্যানারটা র্যান্ডম হয়ে যায়, আমরা তাকে বলবো অ্যামারফাস। এই কথাটা কি বুঝাইতে পারছি স্যার? অ্যামরফাসটা আবার একটু বলুন। অ্যামারফাসটা হচ্ছে যখন পলিমারটা কয়েলড হচ্ছে, পেঁচিয়ে যাচ্ছে, তখন যদি কোনো ডিসিপ্লিন না মানে, অর্থাৎ ইচ্ছা মতো পেঁচায় গেছে, কার সাথে কি কোনো প্রথম লেয়ারের সাথে পরের লেয়ারের ডিসটেন্স ঠিক নাই, প্রথম লেয়ারের সাথে পরের লেয়ারের হচ্ছে দূরত্ব হয়তো কম, তারপরেরটা আবার বেশি, এরকম যদি হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের র্যান্ডমলি কয়েল। আমরা তখন বলছি তাকে অ্যামরফাস রিজিয়ন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সোজা কথা, পলিমারের চেইনটা পেঁচানোর সময় যদি র্যান্ডমলি কয়েলড হয়, দ্যাট ইজ কোনো নিয়ম না মেনে কয়েলিং হইছে, তাইলে আমরা বলবো অ্যামরফাস। আর যদি নিয়ম মেনে রেগুলার ম্যানারে কয়েলিং হয়, যেমন মশার কয়েল যেভাবে সুন্দর মতো শেপড আছে, প্রত্যেকটা লেয়ারের সাথে একটা ডিসটেন্স আছে, ওইটাকে আমরা বলি ক্রিস্টালাইন পলিমার্স। এরপরে অ্যামারফাস পলিমারের ক্রিস্টালাইন পলিমারের মধ্যে একটা তুলনা আছে যে অ্যামরফাসটা হচ্ছে র্যান্ডম বা ডিসঅর্ডার থাকে, ক্রিস্টালাইনটা হচ্ছে আমাদের অর্ডার থাকে। অ্যামরফাসটা নরমালি ট্রান্সপারেন্ট হয়ে থাকে আর ক্রিস্টালাইনটা ওপাক হয়ে থাকে। মেল্টিং পয়েন্ট অ্যামরফাসেরটা কম হয়, ক্রিস্টালাইনটা বেশি হয়। স্ট্রেংথ অ্যামরফাসেরটা কম, ক্রিস্টালাইনটা বেশি। কিন্তু অ্যামরফাসটা আবার বেশি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে হচ্ছে একে তুমি বেশি টেনে লম্বা করতে পারবা বা ছেড়ে দিতে পারবা, আর এটা হচ্ছে লেস ফ্লেক্সিবল ক্রিস্টালাইনটা। তো এই আর কি, মোটামুটি এই কয়েকটা, এটা ইম্পর্টেন্ট না তেমন একটা, মানে অ্যামরফাসের সাথে ক্রিস্টালাইনের পার্থক্যটা তেমন একটা ইম্পর্টেন্ট না, অ্যামরফাস কি এবং ক্রিস্টালাইন কি সেটা ইম্পর্টেন্ট। এবার যে স্লাইডটা, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নো পলিমার ইজ 100% ক্রিস্টালাইন। তার মানে আমরা
পৃথিবীতে এমন কোনো পলিমারিক চেইন পাবো না যেটা কয়েলিং হওয়ার পরে 100% ডিসিপ্লিনড ওয়েতে কয়েলিং হয়েছে, এরকম কোনো চেইন পাবো না। অর্থাৎ কিছু অংশ পাবো খুব ডিসিপ্লিন ভাবে আমাদের কয়েলিং হয়েছে, কিছু অংশ আমরা পাবো অ্যামারফাস, অর্থাৎ তেমন একটা ডিসিপ্লিনড ওয়েতে হচ্ছে আমাদের কয়েলিংটা হয় নাই। আবার একটা অংশ পাবো, ধরো 1 মিটার যদি একটা পলিমারিক চেইন হয়, প্রথম 10 সেন্টিমিটারে ধরো ক্রিস্টালাইন ম্যানারে হচ্ছে আমরা কয়েলিংটা পাইছি, অর্থাৎ খুব ডিসিপ্লিনড ওয়েতে কয়েলিং পাইছি। পরের 10 সেন্টিমিটারে আবার অ্যামারফাস হয়ে যেতে পারে, পরের 10 সেন্টিমিটার আবার ক্রিস্টালাইন হয়ে যেতে পারে। কাজেই পৃথিবীতে এমন কোনো পলিমার পাওয়া যাবে না যেটা 100% ক্রিস্টালাইন। এই কথাটাই বলা, polymers are made up of long molecules, এখানে অনেক বড় মলিকিউলস থাকে, therefore the concept of crystallinity in polymers must be viewed slightly differently from that of low molecular weight substances। অর্থাৎ আমাদের নরমাল যে সাবস্টেন্স গুলো আছে সেগুলার জন্য আমি যেভাবে ক্রিস্টালাইনিটি হিসাব করি, পলিমারের ক্ষেত্রে ওভাবে করলে হবে না, কারণ পলিমার অনেক বড় মলিকিউলস। তো সেখানে কিভাবে হয় বিষয়টা, মানে পলিমার ছাড়া যেগুলা নরমাল মলিকিউল আছে ওরা কিন্তু 100% ক্রিস্টালাইন হতে পারে, কিন্তু পলিমার হতে পারবে না, কারণ পলিমার অনেক বড় মলিকিউল, ছোট মলিকিউলের মতো না। এখানে এই কথাটা বলতেছে যে কমপ্লিট প্যারালাল অ্যালাইনমেন্ট ইজ নেভার অ্যাচিভড ইন পলিমারিক সিস্টেম। কখনো তুমি কমপ্লিটলি প্যারালাল পাবা না। কয়েলের যেমন একটা স্তরের সাথে পরের স্তরটা প্যারালাল থাকে মশার কয়েলে, ওরকম কমপ্লিট প্যারালাল অ্যালাইনমেন্ট পুরা পলিমারিক সিস্টেমে তুমি পাবা না, অনলি সার্টেন ক্লাস্টারটা পাবা, মানে কিছু অংশ তুমি এরকম পাবা আর অ্যালাইন টু ফর্ম ক্রিস্টালাইন ডোমেইনস। তার মানে পুরা একটা পলিমারের মধ্যে কিছু অংশ তুমি পাবা যে এরকম প্যারালাল অ্যারেঞ্জমেন্টে থাকবে। These domains do not have regular shapes of normal crystals. They are much smaller in size, contain many more imperfections, and are connected with the disordered amorphous regions by polymer chains that run through both the ordered and the disordered segments. আমি একটু বলি তোমাকে এটার কথাটার অর্থ, আবারও একই কথা ঘুরে ফিরে। আমাদের ক্রিস্টালাইন ডোমেইন আছে, ডোমেইন মানে এলাকা। একটা পলিমারের মধ্যে কিছু এলাকা আছে ক্রিস্টালাইন, অর্থাৎ ওইখানে ডিসিপ্লিনড ওয়েতে কয়েলিং হয়েছে, আর কিছু এলাকা আছে অ্যামারফাস। তাহলে ক্রিস্টালাইন গুলা অ্যামারফাসের সাথে কানেক্টেড, অ্যামারফাস গুলা ক্রিস্টালাইনের সাথে কানেক্টেড, এভাবে পুরা পলিমারটা হচ্ছে হয়। তাহলে তুমি যদি একটা পলিমারকে পরীক্ষা করো, সেখানে তুমি ক্রিস্টালাইন এলাকা বা ক্রিস্টালাইন রিজিয়ন যেমন পাবা, অ্যামরফাস রিজিয়নও তেমন পাবা। অর্থাৎ কোন পলিমারই 100% ক্রিস্টালাইন হবে না। এটা পরীক্ষায় আসতে পারে যে এক্সপ্লেইন দ্যাট নো পলিমার ক্যান বি ইজ 100% ক্রিস্টালাইন। এটা বলতে হবে যে পলিমার অনেক বড় মলিকিউল, এটা নরমাল মলিকিউলের মতো হিসাব করলে হবে না, এটা যেটা প্রথমে বলা আছে যে লো মলিকুলার ওয়েট সাবস্টেন্সের থেকে এটা আলাদা। সেজন্য পুরা পলিমার জুড়ে আমরা প্যারালাল অ্যালাইনমেন্ট পাই না। কিছু রিজিয়নে আমরা প্যারালাল অ্যালাইনমেন্ট পাই, কিছু রিজিয়নে আমরা অ্যামারফাস অ্যালাইনমেন্ট পাই। এই অ্যামারফাস গুলার সাথে আমাদের ক্রিস্টালাইন রিজিয়ন গুলা কানেক্টেড থাকে। কাজেই কোন পলিমারই 100% ক্রিস্টালাইন না, এই কথাটা একটু বলবা। আচ্ছা, তারপরে আমরা ক্লাসিফিকেশন বেসড অন পলিমারাইজেশন প্রসেস। দুই রকম পলিমারাইজেশন আছে আমাদের, একটাকে বলে অ্যাডিশন পলিমারাইজেশন আর একটাকে বলে কনডেনসেশন পলিমারাইজেশন। অ্যাডিশন পলিমারাইজেশন হচ্ছে একটার সাথে একটা অ্যাড হয়ে 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 যে পলিমারাইজেশন হবে সেটা অ্যাডিশন পলিমারাইজেশন। এরকম একটা পলিমারাইজেশন আমরা দেখাইছি, শুরুতেই একটা দেখাইছি, তাই না? এই যে এটার ক্ষেত্রে খেয়াল করো, এটা কিন্তু অ্যাডিশন পলিমারাইজেশন। এই যে এই মনোমারের সাথে এটা অ্যাড হইছে, পরে এই দুইটার সাথে এটা অ্যাড হইছে। এই ধরনের যে পলিমারাইজেশন এটাকে আমরা বলতেছি অ্যাডিশন পলিমারাইজেশন, যে একটা মনোমারের সাথে পরেরটা হবে, তারপর ওই দুইটার মিলে যে চেইনটা হলো সেটার সাথে আরেকটা আসবে, তারপর সেইটা মিলে যে চেইন হলো সেটার সাথে পরের আরেকটা মলিকিউল আসবে। এভাবে যে পলিমারাইজেশন, এটাকে আমরা বলছি অ্যাডিশন পলিমারাইজেশন। বোঝাতে পারছি কি কথাটা? অ্যাডিশন পলিমারাইজেশনটা ক্লিয়ার হলো? হ্যালো, জি স্যার। ওকে স্যার। এরপরে আরেকটা পলিমারাইজেশনের নাম হচ্ছে কনডেনসেশন পলিমারাইজেশন। এটা একটু বোঝার চেষ্টা করো, বোঝাটা একটু কঠিন, এটা একটু বোঝার চেষ্টা করো। কনডেনসেশন পলিমারাইজেশন হচ্ছে দুইটা মলিকিউলস একটার সাথে একটা জয়েন্ট যখন হবে, জয়েন্ট না হলে তো ডেফিনেটলি পলিমার হবে না, ছোট ছোট মলিকিউল মিলে তো হবে না, অনেকগুলা জয়েন্ট হতে হবে একসাথে। তো দুইটা মলিকিউল যখন জয়েন্ট হবে তখন ওই মলিকিউল দুইটা থেকে যদি একটা ছোট্ট
মলিকিউল বের হয়ে যায়। যেমন তুমি খেয়াল করো, এই যে আমরা যখন পলিয়েস্টারের এই ফরমেশনটা দেখছি, তখন দেখো এই পাশে সি ডাবল ও এইচ আছে, এই পাশে ও এইচ আছে। এখানকার ও এইচ এবং এখানকার সি ডাবল ও এইচ এর এইচ, এই ও এইচ এবং এই এইচ মিলে ওয়াটার এখান থেকে বের হয়ে গেল। তো এইচ চলে যাওয়ার কারণে এই সি ডাবল ওর পাশে একটা হাত খালি হয়েছে, এই ওয়েট চলে যাওয়ার কারণে এখানে একটা হাত খালি হয়েছে। পরে এই খালি হাত এবং এই খালি হাত লেগে গিয়ে এরকম একটা স্ট্রাকচার হয়েছে। অর্থাৎ কনডেনসেশন পলিমার্স যখন আমরা বানাচ্ছি, তখন দুইটা মনোমারের মধ্যে যখন লিঙ্কিং হচ্ছে, দুইটা মনোমার যখন একজনের সাথে একজন লেগে যাচ্ছে, তখন সেখান থেকে OH এবং H মিলে পানি বের হয়ে যাচ্ছে। পানি হতে হবে কথা নাই, কেউ না কেউ একটা বের হয়ে যাবে। এরকম কিছু যদি বের হয়ে যায়, তারপরে দুইটা মলিকিউলস যুক্ত হয়, এই ধরনের যে পলিমারাইজেশন, এটাকে বলে কনডেনসেশন পলিমারাইজেশন। বলতে পারবেন একজনও? আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। এখানে হচ্ছে, তুমি কি দুইটা মনোমার দেখতে পাচ্ছ? জি স্যার। ওই দুইটা মনোমারের প্রথমটা থেকে এইচ চলে গেছে, পরেরটা থেকে OH চলে গেছে। চলে গিয়ে তার মানে এইচ আর OH মিলে ওয়াটার চলে গেছে। চলে যাওয়ার পরে এখানে যে এইচ ছিল সেটার জন্য একটা হাত খালি হয়ে গেছে না, এটা চলে যাওয়ার কারণে, আবার OH চলে যাওয়ার কারণে এদিকে একটা হাত খালি হয়ে গেছে। এই খালি হাতের সাথে এই খালি হাত লেগে গিয়ে এইটার ফর্ম হয়েছে। বুঝতে পারছি স্যার। তার মানে একটা ছোট্ট মলিকিউল চলে যায়, এটাকে কনডেনসেশন পলিমারাইজেশন বলে। কনডেনসেশন পলিমারাইজেশন হচ্ছে সেই পলিমারাইজেশন যখন দুইটা মলিকিউল লিংক আপ হওয়ার সময় সেখান থেকে একটা ছোট্ট মলিকিউল এলিমিনেটেড হয়ে চলে যাবে। এটা বুঝছো? জি স্যার। কেউ একজন বলো কি বলছি। কি রে, কি র্যান্ডমলি জিজ্ঞেস করলে বলে না নাকি কেউ, নাকি নাম ধরে বলতে হবে যে কে কে ও বলো, এভাবে বলতে হবে? স্যার এখান থেকে হলো স্যার, যখন যুক্ত হয়েছে দুইটা মনোমারের ক্ষেত্রে OH আর যে প্রথমটার H দুইটা ম্যাচ হয়ে স্যার পানি হয়ে বের হয়ে গেছে, পরবর্তীতে অ্যাড হয়ে স্যার নতুন পলিমার গঠন করছে। হ্যাঁ, তার মানে একটা পলিমারাইজেশন প্রসেস এমন পাচ্ছি যেখান থেকে একটা সিম্পল ছোট্ট মলিকিউল H2O বের হয়ে যাচ্ছে। এরকম যে পলিমারাইজেশনের সময় কোনো সিম্পল মলিকিউল এলিমিনেটেড হয়ে যায়, সেটাকে কনডেনসেশন পলিমারাইজেশন বলে। আর এর আগে যে আমরা পলিথিন দেখছি, ওইখানে কেউ বের হয়ে যায় নাই, ওখানে CH2 এর সাথে পরের CH2 পরের CH2 পরের CH2 এভাবে লেগেছিল। কাজেই এটা হচ্ছে আমাদের কনডেনসেশন পলিমারাইজেশন। আচ্ছা, এখন আমাদের যে অ্যাডিশন পলিমারাইজেশন, এই অ্যাডিশন পলিমারাইজেশনের একটা মেকানিজম আছে। অর্থাৎ অনেকগুলা মলিকিউল মিলে যে একটা বড় মলিকিউল হচ্ছে, এটার একটা মেকানিজম আছে। মেকানিজমটা একটু দেখো। মেকানিজমটা হচ্ছে তিনটা স্টেপে। একটা স্টেপকে বলি ইনিশিয়েশন। এটা কোনটা? অ্যাডিশন পলিমারাইজেশনের কথা বলতেছি। কনডেনসেশন বলা শেষ। কনডেনসেশনে একটা ছোট্ট মলিকিউল বের হয়ে যাবে, শেষ, আর কিছু নাই। এবার অ্যাডিশন পলিমারাইজেশনে তিনটা স্টেপ: ইনিশিয়েশন, প্রোপাগেশন, টার্মিনেশন। ইনিশিয়েশন মানে সূচনা, প্রোপাগেশন মানে হচ্ছে ব্যাপ্তি বা বিস্তার বা বৃদ্ধি, ঠিক আছে? আর টার্মিনেশন মানে হচ্ছে শেষ, এই যে জন্ম, তারপর জীবন, তারপর মৃত্যু, এরকম, ঠিক আছে? তাহলে ইনিশিয়েশন মানে হচ্ছে শুরু হওয়া। তার মানে পলিমারাইজেশন প্রসেসটা যে শুরু হবে সেটাকে ইনিশিয়েশন বলছি। সেই ইনিশিয়েশনটা কিভাবে হয়? একটা ফ্রি র্যাডিক্যাল গিয়ে একটা মনোমারকে অ্যাটাক করে। ফ্রি র্যাডিক্যালটা কিভাবে হয় এখানে দেখাইছি আমরা, এই যে HOOH, এটা মাঝ বরাবর ভেঙে গিয়ে দুইটা OH ফ্রি র্যাডিক্যাল হইছে, দুইটা OH ফ্রি র্যাডিক্যাল হইছে। এরকম যে কোনো ফ্রি র্যাডিক্যাল গিয়ে, এই দেখো এই যে এক্স স্টার যেটা দিছি, এটা হচ্ছে একটা ফ্রি র্যাডিক্যাল, এটা গিয়ে অ্যাটাক করতেছে কাকে? একটা মনোমারকে, ইথিনের একটা মনোমারকে অ্যাটাক করতেছে। দেখো তো অ্যাটাক করলে এই ডাবল বন্ডটা ভেঙে যায়, এই ডাবল বন্ডটা ভেঙে যায়। ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এই কার্বন এবং কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, একটা বন্ড ভেঙে গেছে। ভেঙে গেলে এই কার্বনেরও একটা হাত খালি হয়ে গেল, এই কার্বনেরও একটা হাত খালি হয়ে গেল। তখন এই কার্বনের খালি হাতে এই এক্সটা যুক্ত হয়ে গেল, আর একটা হাত খালি থেকে গেল, এবং এই পুরা জিনিসটা এখন একটা র্যাডিক্যাল হয়ে গেল, কারণ এটার সাথে একটা র্যাডিক্যাল যুক্ত হয়েছে, এটা একটা র্যাডিক্যাল হয়ে গেল।
এই র্যাডিক্যালটা পরবর্তীতে গিয়ে আরেকটা মনোমারকে অ্যাটাক করবে, আবার এখান থেকে ডাবল বন্ডটা ভেঙে দিবে, ভেঙে দিয়ে একটা হাত খালি হবে, সেখানের সাথে তখন এই হাতটা যুক্ত হয়ে যাবে এই সি এর সাথে, তখন আবার এই পুরাটা র্যাডিক্যাল হয়ে যাবে। পরে এইটা আরো একটা মনোমারকে গিয়ে অ্যাটাক করবে, তখন সেই মনোমারটা এটার সাথে যুক্ত হয়ে যাবে এবং পুরা চেইনটা আবার র্যাডিক্যাল হয়ে যাবে। এইভাবে ঘটনাটা ঘটতে থাকে, চলতে থাকে। এটাকে বলে প্রোপাগেশন। তার মানে এই যে ফ্রি র্যাডিক্যাল এক্স স্টার, এটা এসে সবার আগে অ্যাটাক করলো, এটা হচ্ছে ইনিশিয়েশন। ইনিশিয়েশন হয়ে গেল, তারপর ওই যে ফ্রি র্যাডিক্যালটা ফর্মড হলো সেটা এসে আরেকটা মনোমারকে অ্যাটাক করতেছে, তখন আরেকটা বড় ফ্রি র্যাডিক্যাল হচ্ছে, এটা গিয়ে আরেকজনকে অ্যাটাক করবে, আরো একটা বড় ফ্রি র্যাডিক্যাল হবে। এভাবে এভাবে চেইনের লেন্থটা যে বাড়তেছে এটাকে বলে প্রোপাগেশন। এটাকে বলে প্রোপাগেশন। এবং একটা পর্যায়ে আসবে দুইটা ফ্রি র্যাডিক্যাল একজনের সাথে একজন বিক্রিয়া করে ফেলবে, দুইটা ফ্রি র্যাডিক্যাল, অর্থাৎ এই ফ্রি র্যাডিক্যাল এবং এরকম আরেকটা ফ্রি র্যাডিক্যাল বিক্রিয়া করে দুইটাই ক্যান্সেল আউট হয়ে যাবে, তখন প্রসেসটা শেষ হয়ে যাবে। আমরা তখন এটাকে বলি টার্মিনেশন। তাহলে প্রোপাগেশন, ইনিশিয়েশনে কি হয়? ইনিশিয়েশনে হচ্ছে একজন এসে অ্যাটাক করে একটা ফ্রি র্যাডিক্যাল, প্রোপাগেশনে ওই নতুন ফ্রি র্যাডিক্যালটা আরেকটার সাথে ইন্টারেক্ট করে, এভাবে আরেকটার সাথে করে, আরেকটার সাথে করে, এভাবে হচ্ছে প্রসেসটা কন্টিনিউড হয়। টার্মিনেশনে দুইটা ফ্রি র্যাডিক্যাল একজন একজনের সাথে কানেক্টেড হয়ে কন্টাক্টে এসে ক্যান্সেল আউট হয়ে যায়, তখন প্রসেসটা শেষ হয়ে যায়। এটা হচ্ছে স্যার আমাদের। একটা কোশ্চেন ছিল স্যার, ওই বিক্রিয়াটা একটু দেখান তো স্যার। হ্যাঁ বলেন স্যার এইখানে স্যার যদি বলতেছেন যে হাতটা খালি হয়ে যাচ্ছে, তাহলে স্যার এজ গুলো কিভাবে থাকলো স্যার? মানে এই জিনিসটা আর কি বুঝতেছি। হাতটা খালি হয়ে যাচ্ছে যে কার্বনের না ডাবল বন্ড দুইটা ছিল না, জি স্যার। এখানে তো এখান থেকে একটা হাত খালি হচ্ছে, এইচ তো আছে, এখানে এইচ খালি হচ্ছে না, তো এখানে দুইটা ডাবল বন্ড ছিল, বন্ড একটা হয়ে গেছে, তাইলে কার্বনের হাত একটা খালি হয়ে গেছে, যে সেই খালি হাতে এক্সটা এসে বসছে। আর স্যার বাকি খালি হাতটা কি বাকি খালি হাতটা খালি আছে র্যাডিক্যাল হয়ে বসে থাকলো, সেই জন্যই তো পরের জনকে অ্যাটাক করতে পারতেছে। ঠিক আছে, ওকে গুড। তাহলে এটা ছিল আমাদের অ্যাডিশন পলিমারাইজেশন। এখন অ্যাডিশন পলিমারাইজেশনের সাথে কনডেনসেশন পলিমারাইজেশনের মূল পার্থক্যটা হচ্ছে এখানে কোন ধরনের H2O এর মতো কোন ছোট মলিকিউল বের হয়ে যায় না, এখানে একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা যোগ হইতে থাকে, আর ওইখানে যোগ হওয়ার সময় একটা করে ওয়াটারের মতো ছোট্ট সিম্পল মলিকিউল বের হয়ে চলে যায়। এটাকে আমরা বলি কনডেনসেশন, আর এটাকে আমরা বলি হচ্ছে অ্যাডিশন পলিমারাইজেশন। এখন এখানে অ্যাডিশন পলিমারাইজেশন আর কনডেনসেশন পলিমারাইজেশনের মধ্যে একটা ডিফারেন্স আছে। তো ডিফারেন্সটা হচ্ছে অ্যাডিশন পলিমারাইজেশন মোটামুটি ডাবল বন্ড আছে এরকম কম্পাউন্ডে হয়, আর কনডেনসেশন পলিমারাইজেশন এর জন্য ডাবল বন্ড থাকতে হয় না, সিমিলার বা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ থাকলে হবে। অ্যাডিশন পলিমারাইজেশনে কোনো বাই প্রোডাক্ট নাই, অর্থাৎ ওই যে H2O এরকম সিম্পল কোনো মলিকিউল নাই যেটা বের হয়ে যাচ্ছে, কিন্তু এখানে এরকম বাই প্রোডাক্ট আছে, যেমন অ্যামোনিয়া হতে পারে, ওয়াটার মলিকিউল আমরা দেখাইছি একটু আগে, HCl হতে পারে, এরকম সিম্পল কোনো মলিকিউল বের হয়ে যাবে। তারপর দেখো এটা জাস্ট দ্য অ্যাডিশন অফ মনোমার্স, এটা অ্যাডিশন করে করে হবে, আর এটা কনডেনসেশন করে করে হবে, এগুলো একই কথা বারবার বলা হয়েছে। তারপর দেখো এর পরে যে 4 নাম্বার পার্থক্যটা, এটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। মলিকিউলার ওয়েট অফ দ্য রেজাল্টেন্ট পলিমার ইজ এ মাল্টিপল অফ মনোমার্স মলিকুলার ওয়েট। মাল্টিপল মানে কি? তুমি যদি 50টা মনোমার মিলে যদি ওই চেইনটা হয়, 50টা মনোমার মিলে যদি একটা চেইন হয়, তুমি যদি একটা মনোমারের ভর জানো, তাহলে 50 দিয়ে গুণ করলে পুরা পলিমারের ভরটা বের হয়ে যাবে, কারণ চেইনে মনোমার আছে 50টা, একটার ভর আমি জানি, তাহলে এটাকে 50 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা বের হয়ে যাবে। বুঝাতে পারছি কথাটা? তার মানে এটা হচ্ছে মাল্টিপল, কিন্তু এখানে যেহেতু এরকম একটা সিম্পল মলিকিউল আবার বের হয়ে যাচ্ছে, কাজেই এখানে মনোমার গুলাকে গুণ করলে কিন্তু পলিমারের ওয়েট পাওয়া যায় না, কিন্তু অ্যাডিশনে মনোমার গুলাকে গুণ করলেই পলিমারের ওয়েট পাওয়া যায়। এই কথাটা লাস্ট কথাটা কে বুঝো নাই? বলছি অ্যাডিশনের ক্ষেত্রে একটা মনোমারকে সংখ্যা দিয়ে গুণ করলে টোটাল পলিমারের মলিকুলার ওয়েট পেয়ে যাব, কিন্তু কনডেনসেশন পলিমারে তুমি যদি সংখ্যা দিয়ে গুণ করো, মানে চেইনে 50টা আছে, আমি 50 দিয়ে একটার ভরকে গুণ করে দিলাম, তাহলে হয়ে যাবে? হবে না। কেন হবে না? কারণ ওইখান থেকে তো সিম্পল মলিকুল একটা বের হয়ে যায়, তাহলে কিছু ভর তো হারাই যাচ্ছে, কাজে এটা হবে না।
জি স্যার, বুঝছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কম্পারিজন দুইটার মধ্যে। আর মেকানিজমটা আমরা বলে ফেলছি অলরেডি, ইনিশিয়েশন, প্রপাগেশন, টার্মিনেশন, এটা দেখাইছি। এই মেকানিজমটা, এই মেকানিজমটা যেটা অ্যাডিশন পলিমারাইজেশনের মেকানিজম, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন বাকি আছে আর দুইটা। এই দুইটা ক্লাসিফিকেশন পড়লে আমাদের ক্লাস শেষ। তো প্রথম ক্লাসিফিকেশনটা হচ্ছে ক্লাসিফিকেশন বেসড অন থার্মাল বিহেভিয়ার। এখানে কি কথা লেখা আছে দেখো, ফর ইঞ্জিনিয়ারিং পারপাসেস the most useful classification of polymers is based on their thermal response। তার মানে আপনাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন হচ্ছে এই যে থার্মাল রেসপন্স বা থার্মাল বিহেভিয়ারের উপরে পলিমারকে আমরা ক্লাসিফাই যদি করি। তো পলিমারকে থার্মাল রেসপন্সের উপরে ক্লাসিফাই করে দুই ভাগে ভাগ করা গেছে, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক আর একটা বলে থার্মোসেটস। খুবই সহজ, আমার কথাগুলো একটু বুঝলেই হয়ে যাবে। এখানে লিখছে দেখো, থার্মোপ্লাস্টিক্স আর পলিমার্স that can usually withstand heating and cooling cycles without suffering any structural breakdown। এটার অর্থ হচ্ছে এমন কিছু পলিমার আছে যাদেরকে যদি আমরা হিট দেই এবং তারপর আবার কুল করি, তাতে পলিমারের স্ট্রাকচারে কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ তুমি ইচ্ছা মতো সংখ্যক বার তাকে তুমি হিটিং করে গলায় ফেলতে পারবা বা লিকুইডের মতো করে ফেলতে পারবা, আবার কুল করলে সে হার্ড হয়ে আগের মতো হয়ে যাবে, কুল করলে সে লিকুইডের মতো হয়ে যাবে, আর কুল করলে সে হার্ড হয়ে যাবে, আর তুমি হিট করলে সে লিকুইডের মতো হয়ে যাবে। কোনো স্ট্রাকচারাল ব্রেকডাউন এটাতে হবে না। এটা অনেকটা কিসের সিমিলার দেখো, এখানে লেখা আছে দিস বিহেভিয়ার ইজ সিমিলার টু দ্যাট অফ ক্যান্ডেল ওয়্যাক্স। অর্থাৎ মোমবাতির কথা বলা হচ্ছে, যে মোমের মতো, মোম গলালে হচ্ছে লিকুইড টাইপের হয়ে যায়, পরে তুমি কিছুক্ষণ রেখে দিলে একটু পরে আবার হার্ডেন হয়ে যায়। এটা হচ্ছে এরকম থার্মাল বিহেভিয়ার। তার মানে তুমি গলানোর পরে আবার তাপটা যদি রিমুভ করো, সে আলটিমেটলি আগের জায়গায় চলে যাইতে পারে। এখানে কোনো ধরনের স্ট্রাকচারাল ব্রেকডাউন হয় না, স্ট্রাকচার আগের মতোই থাকে। কিন্তু থার্মোসেট পলিমার হচ্ছে তুমি একবার হিট করে তাকে যখন গলিয়ে ফেলতেছো, তখন সে একটা ক্রস লিঙ্ক তৈরি করে ফেলে পাশের চেইনের সাথে। ক্রস লিঙ্ক তৈরি করা মানে যে বন্ড তৈরি করে, এটা আগেই বলছি। তার মানে থার্মোসেট ইজ এ পলিমার when heated undergoes a chemical change to produce a cross-linked solid polymer। তার মানে আগে ক্রস লিঙ্কটা ছিল না, কিন্তু আমরা যখন হিট একবার করছি, এরপরে সে অন্য চেইনের সাথে ক্রস লিঙ্ক করে ফেলবে, ফলে আগের জায়গায় আর ফিরে যেতে পারবে না। তার মানে তুমি একবারই তাকে কি করতে পারবা, হিট করতে পারবা। এরপরে যদি আবার কুল করো, সে আগের মতো আর হয়ে যাবে না, আগের মতো সে হয়ে যাবে না। তার মানে আগের মতো যদি পলিমারটা আর হতে না পারে, সেটাকে আমরা থার্মোসেট বলছি। তুমি হিট দিয়েছো, হিট দেওয়ার পরে হিটটা রিমুভ যদি করো, সে যদি আগের স্টেটে ফিরতে পারে, থার্মোপ্লাস্টিক্স। যদি না পারে, থার্মোসেট। সিম্পল। এটা বোঝা গেল তো নাকি? জি স্যার। আচ্ছা, এখন দেখো, আমরা থার্মোপ্লাস্টিক নিয়ে অলরেডি কথাবার্তা বলে ফেলছি। যে কথাগুলা বলছি ওগুলাই এখানে আরেকবার লিখে দেওয়া, সবগুলা একসাথে। Thermoplastics, when compounded with appropriate ingredients, can usually withstand several heating and cooling cycles। মানে তুমি যতবার খুশি হিট করতে পারো, যতবার খুশি কুল করতে পারো, তাতে স্ট্রাকচারের কোনো ব্রেকডাউন হবে না। These polymers soften and flow under the action of heat and pressure। তুমি যদি হিট দাও এবং প্রেসার দাও, এটা সফট হয়ে লিকুইড লাইক হয়ে যাবে, লিকুইড লাইক মানে লিকুইডের মতো হয়ে যাবে এবং ফ্লো করতে পারবে। মানে স্যার অনেক সফট হবে, সফট হয়ে ফ্লো হবে। সফট হয়ে ফ্লো করতে পারবে, হ্যাঁ। আপন কুলিং, তুমি যদি আবার কুল করে ফেলো, দ্য পলিমার হার্ডেন্স, আবার হার্ড হয়ে যাবে, এন্ড অ্যাজিউমস দ্য শেপ অফ দ্য কন্টেইনার। কন্টেইনারের শেপ হয়ে যাবে, মানে যে কন্টেইনারে রাখতেছো এটার মতো শেপ হয়ে যাবে যদি হার্ড হয় আর কি। তারপরে বলতেছে দেখো, থার্মোপ্লাস্টিক পলিমার্স আর কম্পোজড মেইনলি অফ লিনিয়ার এন্ড ব্রাঞ্চড মলিকিউলস। এদের মধ্যে কিন্তু লিনিয়ার আর ব্রাঞ্চড চেইন থাকে, ক্রস লিঙ্ক থাকে না। ক্রস লিঙ্ক যদি থাকতো তাইলে ঝামেলা হইতো, তাইলে আর চাইলেই সে আগের জায়গায় ফিরে আসতে পারতো না, কারণ একটা চেইনের সাথে আরেকটা চেইনের তো তখন বন্ড হয়ে যেত। আচ্ছা, এরপরে 4 নাম্বার পয়েন্টে যেটা বলা, সেটা দেখো, এট লো টেম্পারেচারস, যখন টেম্পারেচার অনেক কম থাকে, আর থার্মোপ্লাস্টিক পলিমার exists as a hard and rigid glass। সেটাই বললাম, যখন তুমি টেম্পারেচার কম রাখবা তখন সে হার্ড হবে, তো তুমি যখন হিট দিবা তখন সে ফার্স্টে গলে, মানে
ডিরেক্ট আর গলিত স্টেটে যায় না, প্রথমে সে গ্লাস থেকে রাবারের মতো স্টেটে যাবে, এটা কি ইলাস্টোমার বলে, রাবারি স্টেট কি ইলাস্টোমার বলে। সো ফার্স্টে সে একটা গ্লাস লাইক স্টেটে থাকবে হিট করার আগে, কুলড অবস্থায়। তুমি যখন হিট করছো সে ফার্স্টে রাবারি একটা স্টেটে যাবে, যেটা কি ইলাস্টোমার আমরা বলছি। পরে সেটা একটা মেল্ট বা গলিত আকার ধারণ করবে লিকুইডের মতো, যেটা কেপেবল অফ ফ্লোয়িং, যেটা হচ্ছে ফ্লো করতে পারবে। ঠিক আছে, তাহলে থার্মোপ্লাস্টিক যদি কেউ বুঝে থাকে, থার্মোসেট না বোঝার কোনো কারণ নাই। থার্মোপ্লাস্টিক হচ্ছে ফ্লো করতে পারবে, থার্মোসেট ফ্লো করতে পারবে না। এখানে ক্রস লিঙ্কিং থাকবে না, শুধু লিনিয়ার আর ব্রাঞ্চটা আছে থার্মোপ্লাস্টিকে, কিন্তু থার্মোসেটে ক্রস লিঙ্কিং আছে, এই জন্যই ফ্লো করতে পারে না। তারপরে আমি ইচ্ছা মতো এখানে হিটিং আর কুলিং করতে পারবো, কিন্তু থার্মোসেটে আমি হিটিং আর কুলিং করলে স্ট্রাকচারাল ব্রেকডাউন হয়ে যাবে। এইটাই হচ্ছে মোটামুটি এই কথাগুলাই আমি যে পরে যে কথাগুলো বললাম এগুলো এখানে লেখা আছে। দেখো, থার্মোসেট ইজ এ পলিমার when heated undergoes a chemical change to produce a cross-linked solid polymer. They এখানে বলতেছে they can be shaped into desired forms. তাদেরকে তুমি একবার desired ফর্মে শেপ করতে পারবা, but are incapable of undergoing repeated cycles. কিন্তু তুমি এটা আবার তাকে হিট করে আবার কুল করলা, আবার কুল করে আবার হিট করলা, এই কাজটা তুমি করতে পারবা না, একবারেই করতে হবে তোমার যা করার। থার্মোসেটস আর মেড অফ ক্রস লিঙ্কড সিস্টেম, সেটা বলছি, যেহেতু এদের মধ্যে ক্রস লিঙ্কিং থাকে, কাজেই একটা চেইনের সাথে আরেকটা চেইন স্লাইড করা পসিবল না। স্লাইড করা পসিবল না বলেই এটা ফ্লো করতে পারে না। আচ্ছা, এর আগে থার্মোপ্লাস্টিকে আমরা বলছি যে থার্মোপ্লাস্টিকে যদি আমরা হিট দেই, গ্লাস থেকে ফার্স্টে রাবারি হয়, রাবারি থেকে পরবর্তীতে এটা হচ্ছে মেল্টের মতো লিকুইড লাইক স্টেটে চলে যায়। কিন্তু থার্মোসেটিং এ তুমি হিট দিয়ে ওকে বড় জোর রাবারি রিজিয়নে নিয়ে যেতে পারবা, ফ্লো রিজিয়নে নিতে পারবা না। এই কথাটা দেখো, ফর থার্মোসেটিং পলিমার্স ইভেন এট হাই টেম্পারেচার্স, তুমি যদি অনেক উচ্চ তাপমাত্রায়ও যাও, the modulus remains high in the rubbery region. তুমি রাবারি রিজিয়নে আসতে পারবা গ্লাস থেকে, কিন্তু ফ্লো রিজিয়নে যাইতে পারবা না, মানে মেল্টের মতো ফ্লো করবে না ওরা কোনোদিন থার্মোসেটিং পলিমার্স গুলা। কয়েকটি এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলা ইউরিয়া ফর্মালডিহাইড, ফেনল ফর্মালডিহাইড, ইপোক্সাইডস, এসব এক্সাম্পল দেওয়া আছে। আমাদের ভেরি লাস্ট ক্লাসিফিকেশন, একটা হচ্ছে আমরা পলিমারকে তিন ভাগে ভাগ করতে পারি বেসড অন মলিকিউলস গুলা কিভাবে অ্যারেঞ্জড, ফাইবারস, ইলাস্টোমার্স আর প্লাস্টিক্স। খুবই সহজ, মলিকিউলস গুলার যদি কোনো রেগুলার শেপ থাকে, রেগুলার স্ট্রাকচার থাকে, রেগুলার আর ইরেগুলার তোমরা বোঝো কিনা জানি না, ধরো রেগুলার একটা শেপ হচ্ছে ধরো ট্রায়াঙ্গেল একটা। স্যার তাহলে কি থার্মাল বিহেভিয়ার চাইলে আমরা থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিংস এই দুইটা ব্যাখ্যা করব? এই দুইটাই ব্যাখ্যা করবা, খুবই ইম্পর্টেন্ট। থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং খুবই ইম্পর্টেন্ট, এবং এটা যে ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতেই লিখে দিছি। দুইটাই ব্যাখ্যা করা লাগবে স্যার? হ্যাঁ, এই দুইটাই ব্যাখ্যা করবা, এই দুইটাই হচ্ছে কথা। আর লাস্ট যে ফাইবার, ইলাস্টোমার আর প্লাস্টিক শুরু করলাম, সেখানে কি বলা হয় যে ফাইবার হচ্ছে যখন মলিকিউলস গুলার রেগুলার শেপ থাকে। রেগুলার শেপ, ইরেগুলার শেপ বোঝো কিনা আমি জানি না। ধরো রেগুলার শেপ মানে হচ্ছে একটা চতুর্ভুজ একটা রেগুলার শেপ, ত্রিভুজ একটা রেগুলার শেপ, সার্কেল একটা রেগুলার শেপ। কিন্তু অ্যামিবা আঁকছিলা তোমরা ছোটকালে, আমি জানি না, অ্যামিবা ইচ্ছা মতো আঁকা যাইতো। তারপরে এরকম কিছু জিনিস থাকে মানে যে শেপটা আর কি আমরা বুঝতে পারি না আর কি, যেমন মানে কোনো রেগুলারিটি নাই, তুমি ইচ্ছা মতো করতে পারো, এটাকে বলা হয় ইরেগুলার শেপ। তো যদি কোনো মলিকিউলস এর মধ্যে রেগুলার শেপ থাকে, কোনো পলিমার্স এর মলিকিউলস এর মধ্যে, তখন এরা খুব সুন্দর মতো সজ্জিত হতে পারে, অ্যারেঞ্জমেন্টটা সুন্দর হয়, একটার পাশে একটা বসে তারা জায়গাটাকে খুব ভালো ইউটিলাইজ করতে পারে, যে জায়গাটা তারা দখল করে। তখন তাদের মধ্যে খুব ভালো ইন্টারঅ্যাকশন হয়ে ইন্টারমলিকুলার বন্ডিংটা খুব স্ট্রং হয়। এই ধরনের যেসব পলিমার্স আছে এদেরকে ফাইবার বলি আমরা। তাহলে ফাইবার কাকে বলতেছি? ফাইবার বলতেছি হচ্ছে যখন পলিমারিক মলিকিউলস গুলা সুন্দর রেগুলার শেপে আছে, কাজেই তাদের যে ইন্টারমলিকুলার বন্ডিং ফোর্সটা এটা খুবই স্ট্রং, এরকম যদি হয় তাদেরকে আমরা ফাইবারস বলি। আর যদি তাদের শেপ রেগুলার না হয়, তাহলে তারা সুন্দর মতো একটার পাশে একটা বসতেই পারবে না, সেখানে ডেফিনেটলি ফাইবারস এর মতো ইন্টারমলিকুলার বন্ডিং হবে না, ফোর্সটা উইক হবে। উইক যদি হয় তখন আমরা তাকে ইলাস্টোমার্স নামে ডাকবো। তাহলে ফাইবারস হচ্ছে যেখানে মলিকিউলস গুলার রেগুলার শেপ, কাজে ইন্টারমলিকুলার বন্ডিংটা খুব ভালো। আর ইলাস্টোমার্স হচ্ছে মলিকিউল গুলার শেপ ইরেগুলার, কাজে ইন্টারমলিকুলার বন্ডিংটা খারাপ, এটা হচ্ছে ইলাস্টোমার্স। আর ফাইবারস আর ইলাস্টোমার্স এর মাঝামাঝি যার প্রপার্টি, এটা হচ্ছে প্লাস্টিক্স। তার মানে প্লাস্টিক হচ্ছে ফাইবারের মতো ডিসিপ্লিনড মলিকিউল নিয়েও গঠিত না, ইলাস্টোমারের মতো ইনডিসিপ্লিন বা ডিসঅর্ডার্ড
বা ইরেগুলার শেপড মলিকিউল নিয়েও গঠিত না, এটার মাঝামাঝি যেটা থাকে এটা হচ্ছে প্লাস্টিক। সো এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসিফিকেশন ছিল, এবং আমাদের কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স দেওয়া আছে এখানে। প্রথম স্যাম্পল কোয়েশ্চেন হচ্ছে অ্যামারফাস আর ক্রিস্টালাইন পলিমার্স এর ডেফিনিশন চাইছি, পার্থক্য চাই নাই। এরপরে হচ্ছে নো পলিমার ইজ 100% ক্রিস্টালাইন, এটা এক্সপ্লেইন করতে বললাম। তারপরে হচ্ছে ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ পলিমার্স বেসড অন দ্য টাইপস অফ পলিমারাইজেশন প্রসেস, যেটা অ্যাডিশন আর কনডেনসেশন পলিমার্স, এটার মধ্যে পার্থক্য চাইছি। তারপর মেকানিজম অফ অ্যাডিশন পলিমারাইজেশন, যেটা ওই যে তিনটা স্টেপ, টার্মিনেশন, তারপরে আমাদের প্রোপাগেশন এন্ড ইনিশিয়েশন, টার্মিনেশন এন্ড প্রোপাগেশন, যে তিনটা স্টেপ। তারপর ডিফাইন থার্মোপ্লাস্টিক এন্ড থার্মোসেটিং পলিমার্স, এই দুইটার মধ্যে পার্থক্য, এটা পড়াইছি আমি এখনই। তারপরে ভালকানাইজেশন অফ রাবার চাইছি, যে ডিফাইন লিনিয়ার ব্রাঞ্চড এন্ড ক্রসলিঙ্ক পলিমার্স, এক্সপ্লেইন দ্য পারপাস বিহাইন্ড দ্য ভালকানাইজেশন অফ রাবার, মানে হচ্ছে ভালকানাইজেশন মানে ওই যে সালফার অ্যাড করে আমি কেন হিট করলাম, ওই ক্রস লিঙ্কিং যাতে হয় এটার জন্য। 6 নম্বরে হোমোপলিমার্স আর কোপলিমার্স কি। হোমোপলিমার্স হচ্ছে যেখানে এক টাইপের মলিকিউল থাকে, মনোমারিক মলিকিউল, আর কোপলিমার্স হচ্ছে যেখানে একাধিক টাইপের মনোমারিক মলিকিউলস থাকে। সো পলিইথিলিন ইজ এ হোমোপলিমার, কারণ এখানে খালি ইথিনই আছে, এটা এক্সপ্লেইন করতে দিচ্ছি। এই 6টা কোশ্চেনের মধ্যে প্রথম 5টা খুব ভালো করে পড়লে হয়ে যাবে আশা করতেছি। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? খুবই ঝামেলাপূর্ণ একটা অধ্যায় স্যার। জি স্যার। বুঝি নাই, সিআর সাহেব কি বললেন? খুবই ঝামেলাপূর্ণ একটা অধ্যায় স্যার এটা, মানে চ্যাপ্টার আর কি। একদম 5টা মাত্র কোশ্চেন, এটা একটু ঝামেলার অধ্যায় হলো নাকি? স্যার বলতেছি, আপনি বলছিলেন যে এই যে নো পলিমার ইজ 100% ক্রিস্টালাইন, এটা বেশি ইম্পর্টেন্ট, অ্যাডিশন, পলিমারাইজেশন আর থার্মাল বিহেভিয়ার, এই তিনটার কথা বলছিলেন আর কি বেশি ইম্পর্টেন্ট। কেন, ওই যে ভালকানাইজেশন অফ রাবার তো অনেকবার বললাম এটার কথা, এটা তো অনেক, তুমি মনে হয় তখন ক্লাসে ছিলা না, সালফারের কথা অনেকবার বলছি। ও স্যার যে শুরুতে ছিলাম। হ্যাঁ, তো 1 থেকে 5 পর্যন্ত তুমি যেগুলা বলছো এগুলাই 1 থেকে 5 এর মধ্যে আছে। দেখো 6 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট বলি নাই, তো 1 থেকে 5 এটা ভালো করে পড়বা, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল নাকি? ক্লাস বোঝা গেল? কারো কোনো কোশ্চেন? ভালকানাইজেশন অফ সালফার, ভালকানাইজেশন অফ রাবার, ভালকানাইজেশন অফ সালফার কি আবার? সরি সালফার, সালফার মিক্স করে হিট করাকেই তো ভালকানাইজেশন বলে, আবার সালফারের ভালকানাইজেশন কেমনে করবেন? মাথায় বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন একটু রোল কলটা করি, যেটার জন্য তোমরা ক্লাসে আসছো আর কি, অ্যাটেন্ডেন্স, সেটা একটু নিয়ে নেই।